যদি আপনাকে দক্ষিণ পূর্ব এশিয়ার দুটো দেশের কথা বলা হয় তাহলে সবার প্রথমে আপনাদের মনে ভারত এবং বাংলাদেশের কথা আসবে, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে ভারত বাংলাদেশের কথা বলা হচ্ছে, আসলে সেটা প্রথমে এশিয়ার অংশই ছিল না, সেটা আসলে ওশেনিয়া মহাদেশের অংশ ছিল। এখানে আপনাদের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে তাহলে ভারত বাংলাদেশ কিভাবে এশিয়ার সঙ্গে যুক্ত হলো, আর কীভাবেই বা ওশেনিয়া মহাদেশের থেকে বিচ্ছিন্ন হলো। বন্ধুরা, এই গল্পটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিংশ শতাব্দী মানে বিজ্ঞান আবিষ্কার এবং গবেষণার দিক থেকে এগিয়ে যাওয়া এক সময়। 20 শতাব্দীতে বহু বিজ্ঞানী তাদের ভিন্ন ভিন্ন থিওরি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, যার মধ্যে অন্যতম ছিল আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কিত তত্ত্বটা। 1912 সালে আলফ্রেড ওয়েগনার যখন এই তত্ত্বটা প্রথম জনসমক্ষে এনেছিলেন, তখন কেউ এটা বিশ্বাস করতে পারেননি যে বর্তমান সময়ে 7টা মহাদেশ আগে একটাই বিশাল মহাদেশের অংশ ছিল। কিন্তু রিসার্চের পরে ওয়েগনারের এই থিওরিটা সত্য প্রমাণিত হয় এবং জানা যায় যে বর্তমান সময়ে সমস্ত মহাদেশ আগে এক জায়গায় একসঙ্গে অবস্থান করত। সেই সময় আরেকটা চমকপ্রদ তথ্য সামনে আসে, আর সেটা হলো ভারত বর্তমানে এশিয়া মহাদেশের অংশ হলেও আগে ভারত বা বাংলাদেশ এশিয়ার অংশ ছিল না, বরং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার সঙ্গে যুক্ত ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, ভারত এবং বাংলাদেশ কিভাবে এশিয়ার অংশ হয়ে উঠল? ভারত অস্ট্রেলিয়া বা ওশিয়ানের থেকে বিচ্ছিন্ন হলোই বা কীভাবে? এই উত্তরগুলো জানার আগে মহাদেশের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে জেনে নিন। 450 কোটি বছর আগে যখন একটা ভয়ঙ্কর বিস্ফোরণের কারণে আমাদের সৌরজগতের জন্ম হয়েছিল, তখন অনেক গ্রহ এবং ধূমকেতু তৈরি হয়েছিল, যার মধ্যে একটা ছিল আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী এই সমস্ত গ্রহের মধ্যে সবথেকে আলাদা, কারণ এখানে প্রাণের অস্তিত্ব আছে। আসলে আমরা বর্তমানে আমাদের পৃথিবীর যে মানচিত্রটা দেখতে পাই সেটা আগাগোড়াই কিন্তু এরকম ছিল না। এখন আমরা পৃথিবীর মানচিত্রে 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর দেখতে পেলেও আজ থেকে 250 কোটি বছর আগে পৃথিবীতে মাত্র একটাই মহাদেশ এবং একটাই মহাসাগর উপস্থিত ছিল। এই বিশাল মহাদেশটার নাম ছিল প্যানজিয়া এবং সেই বিশাল মহাসাগরটার নাম ছিল প্যানথালাসা। যেমনটা আমি আপনাদের একটু আগেই বললাম যে এই সুপার কন্টিনেন্ট এবং সুপার ওশানের থিওরিটা আলফ্রেড ওয়েগনার সবার প্রথমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছিলেন। কিন্তু 1912 সালে যখন তিনি বলেন যে বর্তমান সময়ে সমস্ত মহাদেশ আগে একটা জায়গায় একসঙ্গে জুড়ে ছিল, তখন তার কথাই কেউ বিশ্বাস করেনি, কারণ সেই সময় বিজ্ঞান এবং প্রযুক্তি এতটা উন্নত লাভ করেনি এবং মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির উপরে এতটা বিশ্বাস করতে পারত না। তখন তারা সুপ্রিম পাওয়ারের উপরেই বেশি বিশ্বাস করত এবং তাদের মনে হতো যে পৃথিবীতে যা কিছু যেভাবে আছে সেই সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর প্রারম্ভিক সময় থেকেই সব কিছু একভাবেই আছে। কিন্তু তারপর আলফ্রেড ওয়েগনার তার থিওরির সাপেক্ষে একাধিক প্রমাণ পেশ করেন এবং পৃথিবীর মানচিত্র বিশ্ববাসীর সামনে রেখে সমস্ত মহাদেশের বাউন্ডারি দেখিয়ে দেন, যেটা একে অপরের সঙ্গে সুন্দরভাবে যুক্ত হয়ে যায়। যেমন ব্রাজিল এবং আফ্রিকার সীমানা দেখলে মনে হয় যে এই দুটো দেশ একে অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তিনি দুটো মহাদেশে পাওয়া প্রাণীদের উদাহরণও বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং জানিয়েছেন যে যেভাবে বানরকে মানুষের পূর্বপুরুষ ধরা হয়, সেইভাবে বিলুপ্ত হয়ে যাওয়া জলজ প্রাণী মেসোসরাসকে বর্তমান সময়ের সাপের পূর্বপুরুষ হিসেবে ধরা যেতে পারে, কারণ দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশে মেসোসরাসের অবশিষ্টাংশ পাওয়া গেছে। তবে বর্তমানে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মাঝে একটা বিশাল বড় মহাসাগর আছে, যার ফলে এদের একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে ট্রাভেল করে যাওয়া সম্ভব নয়। এর থেকে প্রমাণিত হয় যে যখন দুটো মহাদেশ বিচ্ছিন্ন হয়েছিল, তখন মেসোসরাস একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে গিয়েছিল। মেসোসরাস ছাড়া আরও অনেক প্রাণী ছিল যাদের আলাদা আলাদা মহাদেশে পাওয়া গেছে, তবে বর্তমানে এদের মাঝে একটা বিশাল বড় মহাসাগর আছে এবং তাদের পক্ষে মহাসাগর পেরিয়ে অন্য মহাদেশে পৌঁছানো সম্ভব নয়। তবে বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নতি করার সঙ্গে সঙ্গে ওয়েগনারের কথা সত্য প্রমাণিত হয়েছে যে সুপার কন্টিনেন্ট প্যানজিয়া ভেঙে গিয়ে 7টা ভাগে বিভক্ত হয়েছে, যা আজ আমাদের কাছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা মহাদেশ রূপে অবস্থিত। তবে সুপার কন্টিনেন্ট প্যানজিয়া কিন্তু হঠাৎ করেই 7টা ভাগে ভেঙে যায়নি। সবার প্রথমে প্যানজিয়া দুটো ভাগে বিভক্ত হয়েছিল। জুরাসিক যুগে যখন প্যানজিয়া বিভক্ত হয়েছিল, তখন এর উত্তর ভাগটাকে লরেশিয়া এবং দক্ষিণ ভাগকে গন্ডোয়ানা ল্যান্ড নাম দেওয়া হয়েছিল। গন্ডোয়ানা ল্যান্ডের নাম শুনে আপনাদের ভারতের দক্ষিণ অংশের কথা মনে পড়তে পারে, যেটাকে আজও গন্ডোয়ানা ল্যান্ডের অংশ বলে মনে করা হয়। এইভাবেই একটা সুপার কন্টিনেন্ট থেকে দুটো মহাদেশ তৈরি হয়েছিল। পাশাপাশি সুপার ওশান প্যানথালাসও বিভক্ত হতে শুরু করে। যখন লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড বিভক্ত হয়, তখন উভয়ের মাঝে একটা জলভাগ তৈরি হয়, যার নাম দেওয়া হয়েছিল তেথিস সাগর। এটা ছিল সেই সময় যখন পৃথিবীতে ভিন্ন ভিন্ন পর্বতের উৎপত্তি হচ্ছিল, যার মধ্যে আমাদের দেশের গৌরব এবং পৃথিবীর সবথেকে উঁচু পর্বতমালা হিমালয়ের উৎপত্তিও অন্তর্ভুক্ত ছিল।
যখন ভারতীয় উপমহাদেশের প্লেট আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন 5 কোটি বছর আগে সেটা এশিয়া মহাদেশের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এই সংঘর্ষের ফলে পৃথিবীর সেই অংশে ভাঁজ তৈরি হয় এবং হিমালয় পর্বতের নির্মাণ হয়। এই জন্যই হিমালয় পর্বতকে ভঙ্গিল পর্বতও বলা হয়। হিমালয় পর্বতের উৎপত্তির সময় ভারতীয় উপমহাদেশীয় প্লেট ইউরেশিয়া প্লেটের সঙ্গে ধাক্কা খেয়েছিল। আজও ভারতীয় উপমহাদেশের প্লেট প্রত্যেক বছর 5 সেন্টিমিটার করে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, সেই দিনটা কিন্তু আর খুব বেশি দূরে নেই যখন আমরা ভারতে ঘুমাবো কিন্তু ব্রেকফাস্ট করবো চীনে। আমি কিন্তু মজা করলাম। তবে ভারতীয় প্লেটের এই মুভমেন্টের জন্য মাউন্ট এভারেস্ট প্রতি বছর 1 সেন্টিমিটার করে উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে এবং নেপালকে ভূমিকম্পের সম্মুখীন হতে হচ্ছে। এটা কিন্তু সত্যি যে নেপালের এই ভূমিকম্পের পিছনে কোথাও না কোথাও ভারতীয় প্লেটের মুভমেন্টই দায়ী, কারণ আজও ভারত এবং বাংলাদেশ উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদের জানাবো যে ভারত এবং বাংলাদেশ কীভাবে এশিয়ার অংশ হয়ে উঠল। যখন প্যাঞ্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং ভারত বিভক্ত হয়ে গিয়েছিল, তখন এই 5টা মহাদেশের এশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এশিয়ার সঙ্গে শুধুমাত্র ভারতই যুক্ত হয়েছিল, অন্যরা আলাদা আলাদা মহাদেশে পরিণত হয়েছিল। আসলে এর জন্য দায়ী হলো পৃথিবীর টেকটনিক প্লেট। পৃথিবী হলো একটা সলিড বলের মতো অবজেক্ট, যার উপরে 1% হলো ক্রাস্ট, মাঝে 84% অংশ হলো ম্যান্টেল এবং শেষের 15% অংশ হলো কোর। পৃথিবীর ভেতরের অংশ আমাদের সূর্যের মতোই গরম। যখন এই উত্তাপ উপরের দিকে পৌঁছায়, তখন ঠান্ডা প্লেটগুলো গলিয়ে সামনের দিকে ঠেলে দেয়। এইসব গলন্ত প্লেট থেকে লাভা উপরের দিকে উঠে আসে, যার ফলে পৃথিবী পৃষ্ঠে ফাটল দেখা দেয় এবং বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণেই সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া প্রথমে 2টো ভাগে বিভক্ত হয়েছিল এবং তারপরে 7টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তবে এই টেকটনিক প্লেটের মুভমেন্ট এখনও সচল আছে আর বাংলাদেশ সহ ভারত আজও উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, যখন ভারত এশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল তখন এটা কত স্পিডে এগিয়ে গিয়েছিল? সেই সময় ভারতীয় পাত প্রতি বছর 15 থেকে 20 সেন্টিমিটার স্পিডে এগিয়ে যাচ্ছিল। যদিও এই স্পিডটা খুব বেশি নয়, কিন্তু যদি অন্যান্য মহাদেশের সঙ্গে তুলনা করা হয় তাহলে এই স্পিডটা অনেকটাই বেশি। এবার এখানে ভাববার বিষয় হলো, কেন ভারত অন্যান্য মহাদেশের তুলনায় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল? আসলে এর জন্য দায়ী হলো ভারতীয় প্লেটের নিচে উপস্থিত প্লিউম। এটা হলো এক ধরনের মোটা পাইপের মতো অংশ, যেটা পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত গুরুমণ্ডলের লাভার সঙ্গে জুড়ে থাকে। যখন এই পাইপের সাহায্যে লাভা মহাদেশের উপরে উঠে আসতে শুরু করে, তখন এটা প্লেটকে গলিয়ে দেয়, যার ফলে প্লেট ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্যই যেখানে অন্যান্য মহাদেশের টেকটনিক প্লেট 180 থেকে 300 কিলোমিটার পুরু, সেখানে ভারতীয় প্লেট 80 থেকে 100 কিলোমিটার পুরু। ভারতীয় প্লেট এত হালকা এবং পাতলা হওয়ার কারণে ভারতীয় উপমহাদেশ এত দ্রুত গতিতে এগিয়ে যায় এবং এশিয়া মহাদেশের সঙ্গে জুড়ে যায়। বন্ধুরা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। বর্তমানে নেপালে হওয়া ভূমিকম্পের জন্য দায়ী ভারতীয় উপমহাদেশ আসলে পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তির জন্য দায়ী। আপনারা হয়তো ভাবছেন যে সেটা কিভাবে সম্ভব, কারণ ডাইনোসরের বিলুপ্তি তো আজ থেকে 6.5 কোটি বছর আগে। তাহলে এর জন্য ভারতীয় উপমহাদেশ দায়ী হলো কিভাবে? মিশিগান ইউনিভার্সিটি যখন মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ থেকে পাওয়া 6.5 কোটি বছর পুরনো জীবাশ্মের উপরে গবেষণা চালায়, তখন তারা জানতে পারেন যে সেই জীবাশ্মে বিশাল পরিমাণে পারদের উপস্থিতি আছে। যার ফলে এই বিষয়টা সামনে আসে যে যখন এই গ্রহাণু পৃথিবীতে আশ্রয় পড়েছিল, তার আগেই ভারতীয় উপমহাদেশে হওয়া আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে নির্গত বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে গিয়েছিল, যার ফলে মাটি এতটাই বিষাক্ত হয়ে গিয়েছিল যে সেখানে গাছপালার কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। এই আগ্নেয়গিরির কারণে জলে সালফারের পরিমাণ বেড়ে গিয়েছিল, যার ফলে সমুদ্রের জল অ্যাসিডে পরিণত হয়েছিল। তাই গ্রহাণু আশ্রয় পড়ার আগেই পৃথিবীতে প্রাণের বিনাশ শুরু হয়ে গিয়েছিল। তবে এই গ্রহাণু সেই কাজটাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গিয়েছিল, যার ফলে পৃথিবীর 75% উদ্ভিদ এবং প্রাণী এক নিমেষে শেষ হয়ে গিয়েছিল। তবে এটাও ঠিক যে যদি পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘাত না হতো, তাহলেও পৃথিবীর থেকে ডাইনোসরের বিলুপ্তি নিশ্চিত ছিল। সো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। ভারত এবং বাংলাদেশ কীভাবে এশিয়ার সঙ্গে যুক্ত হলো, এই বিষয়টা এখন আপনার কাছে পুরো পরিষ্কার কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।